বন্ধুরা নমস্কার। বাংলার মাটিতে আরো একটা অগ্নি পরীক্ষা হবে তৃণমূলের দুই শিবিরের। তৃণমূলের মধ্যে কোন শিবিরের জনপ্রিয়তা বেশি, কর্মীরা কোন শিবিরের দিকে এখনো রয়ে গেছে, কার গ্রহণযোগ্যতা বেশি, কার ক্ষমতা বেশি ইত্যাদি সব কিছুর আরো একবার পরীক্ষা হবে। 21শে জুলাই একবার পরীক্ষার পরে আবার 28শে আগস্ট কলকাতার বুকে আরো একটা পরীক্ষা হবে। তৃণমূলের দুইটি শিবির এই মুহূর্তে সবাই জানে। একটি শিবির হলো আসল তৃণমূল হিসেবে পরিচিত, যার নেতৃত্বে এখনো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিডিয়ার একটা অংশ তাকে আলাদা আটখানা হয়ে কালীঘাট শিবির বলছে। আর একটা শিবির হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির, যাকে অনেকে নকল তৃণমূল বলে বলছে। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অরিজিনাল তৃণমূল, আরেকদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নকল তৃণমূল। এই যে আসল এবং নকলের মধ্যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ের একটা পরীক্ষা তো হয়েছিল 21শে জুলাই, যেদিন অনেকের ধারণা ছিল, যারা বিদ্রোহী শিবিরের পক্ষে বা যারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের ঘাস ফুল প্রতীকটা কেড়ে নেওয়া উচিত, তারা মনে করেছিলেন সেদিন যে যেখানে আসল তৃণমূলের প্রোগ্রাম সেখানে মানুষই যাবে না, অন্যদিকে সমস্ত কর্মীরা সমস্ত সমর্থকরা গিয়ে ভিড় জমাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, তাদের অনুষ্ঠানে। কিন্তু যখন অনুষ্ঠান শুরু হলো এবং শেষ হলো, এই শুরু এবং শেষের মধ্যের যে সময়টা, তাতে দেখা যায় সেই সমস্ত মিডিয়া পর্যন্ত যারা কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল বলে প্রচার করতে ব্যস্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ফিনিশ হয়ে গেছে এরকমটা বোঝাতে ব্যস্ত, তারাও এই সময়কালটা ঘন্টার পর ঘন্টা ধরে প্রচার করতে বাধ্য হলেন যে তৃণমূলের কর্মীরা ঋতব্রত ব্যানার্জির অনুষ্ঠানে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে গেছে এবং সেখানে বিশাল সংখ্যায় হয়েছে, এমনকি আদালত নির্ধারিত সংখ্যার তুলনায় বহুগুণ বেশি ভিড় হয়েছে। আর অন্যদিকে যেখানে নকল তৃণমূলের অনুষ্ঠান হয়েছে সেখানে মানুষই নেই, একেবারে চেয়ার ফাঁকা। যে কজন এসেছে তারাও বলেছে যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, এটাকেই আসলের অনুষ্ঠান বলা হয়েছিল, তার কারণে তারা আসল তৃণমূল মনে করে সেখানে এসেছে। যখন তারা বুঝতে পেরেছে না এটা তো নকলের অনুষ্ঠান, তখন তারা সেখান থেকে উঠে চলে গেছে। এগুলো সব মিডিয়াতে দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এ সংক্রান্ত ভিডিও ভরে রয়েছে। এবার কথা হলো, এই পরীক্ষায় যখন নকলেরা ব্যর্থ হলেন তখন তাদের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। তখন তাদের বুঝে নেওয়া উচিত ছিল যে তারা যেহেতু দলটা বানাননি, যেহেতু তাদের মুখ দেখে মানুষ এই দলটা করতে আসেনি, যেহেতু তাদের ফেস ভ্যালু বলতে বাংলার মাটিতে মানে জিরো বলা যায় একরকম, যেহেতু তারা নেতা হিসেবে আর স্বীকৃত না, যেহেতু তাদেরকে মানুষ বর্জন করেছে, দলের কর্মীরা বর্জন করেছে এবং সাধারণ মানুষের দৃষ্টিতে তারা এক ধরনের রাজনৈতিক ভিলেন হয়ে গেছে। কেউ তাদেরকে গাদ্দার বলছেন, কেউ তাদেরকে বিশ্বাসঘাতক বলছেন, কেউ তাদেরকে বেঈমান বলছেন, এই সমস্ত কিছু তাদেরকে বলছেন। আর এগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে তাদের পক্ষে কোনো ধরনের সহানুভূতি নেই, বরং যা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মানুষ ব্যাপকভাবে তাদেরকে বর্জন করেছে। তখন তাদের বুঝে নেওয়া উচিত ছিল যে বাংলার মাটিতে তৃণমূল নামটা ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিতে যাওয়া একরকম মূর্খতার সমান। কারণ যেখানে বিজেপি পর্যন্ত মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমাতে পারেননি ক্ষমতায় আসার পরেও, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলার মাটিতে যে কোনো রাজনৈতিক নেতার তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল মিডিয়াতে যে ফ্যান ফলোয়িং এবং তার যে লাইকিং, তার প্রতি যে মানুষের সমর্থন সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার দেখা যাচ্ছে, তার ধারে কাছে বাংলার মাটিতে অন্য কোনো রাজনৈতিক নেতা নাই। তখন তাদের তো এর থেকে শিক্ষা নিয়ে এই অন্ততপক্ষে এই ভদ্রমহিলাকে চ্যালেঞ্জ দেওয়া থেকে বিরত হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে যে তারা আবারও আবেদন জানিয়েছে এবং 28শে আগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র শিবিরের
অনুষ্ঠান তারা করবে এবং তারাও বড় আকারে মানে ওই আগে যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করা হতো সেরকম ভাবেই তারা করার উদ্যোগ নিয়েছে। এবং তারা বারবার দাবি জানাচ্ছে যে যেহেতু তারা আসল তৃণমূল, যেহেতু তারা আসল, তারা নিজেদেরকে নকল বলে ভাবতে রাজি না। তারা এই দলটার জন্মগ্রহণে বিন্দুমাত্র কোনো ধরনের ভূমিকা পালন না করলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো সেই সময় সিপিএম এ ছিলেন, ঋতব্রত ব্যানার্জি তো সেই সময়ের শাসক দলে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে ঘাটে বনে জঙ্গলে আন্দোলন করছেন, যখন বাংলার মানুষকে সিপিএম এর শাসন থেকে মুক্ত করে নতুন একটা শাসন ব্যবস্থার অধীনে নিয়ে আসতে চাইছেন, তখন তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সুবিধাভোগীদের তালিকায় ছিলেন। অথচ দেখা গেছে যে তিনি এখন বলছেন যে তার নেতৃত্বেই নাকি অংশটা আসল তৃণমূল। তো তাদের এখনো শিক্ষা হয়নি, তিনি এখনো দাবি করছেন যে তাকেও সেদিন সুযোগ দিতে হবে এবং তিনি বড় অনুষ্ঠান করবেন। এবার কথা হলো যে 21শে জুলাইয়ের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এরকমটা কি মনে করার কোনো সুযোগ আছে যে 28শে আগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র শিবিরের জন্মদিনে আর কি মানুষ, তৃণমূলের কর্মীরা, তৃণমূলের সমর্থকরা বিদ্রোহীদের বা নকলদের অনুষ্ঠানে গিয়ে ভিড় জমাবে? কলকাতা হাইকোর্ট হয়তো বিভিন্ন শর্ত বেঁধে দিয়ে তাদের হয়তো আলাদা আলাদা ভাবে অনুষ্ঠান করার জন্য আলাদা আলাদা জায়গা হয়তো নির্ধারণ করে দিতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের ওপরে, রাজ্য পুলিশের ওপরে বিশেষ হয়তো নির্দেশ আসতে পারে। আগামীকালকে মানে মঙ্গলবার দিন তার জন্য নির্ধারিত শুনানির দিন রয়েছে, সেদিন হয়তো বা নির্দেশ কোনো আসতেই পারে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। যেমন ভাবে 21শে জুলাইয়ের জন্য কলকাতা হাইকোর্ট বিশেষ নির্দেশ দিয়েছিল, হতে পারে যে 28শে আগস্টের জন্য এরকম আলাদা কোনো নির্দেশ দিতে পারে। কিন্তু আদালতের নির্দেশ মেনে তো উভয় গোষ্ঠী, উভয় শিবির তো অনুষ্ঠান করবে। কিন্তু সাধারণ মানুষ কোন দিকে যাবে সে কথা তো আদালতও বলতে পারে না, সে কথা রাজ্য সরকারও বলতে পারে না। আর এইটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি তাদের কর্মীদেরকে ঋতব্রত ব্যানার্জির অনুষ্ঠানে পাঠাতে পারবে না, কারণ কর্মীরা এটা পছন্দ করছে না। কর্মীরা কোনোভাবেই বিজেপির নেতাদের সঙ্গে এই বিদ্রোহী তৃণমূলীদের মাখামাখিকে একেবারেই পছন্দ করছে না। বিজেপির কর্মীরা মনে করছে এর চেয়ে এই যে নকল তৃণমূলের চেয়ে আসল তৃণমূল ভালো। কারণ আসল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তারা ক্ষমতা দখল করেছে এবং আসল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার একটা মজা আছে, কারণ এর মধ্যে একটা সম্মান আছে। আসলের বিরুদ্ধে লড়াই করার একটা আলাদা সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু নকলের বিরুদ্ধে লড়াই করা তো অমর্যাদাকর ব্যাপার। নকলের বিরুদ্ধে লড়াই করা, এমনকি নকলকে সমর্থন করা, কোনোটাই সম্মানের বিষয় না। তো তার কারণে বিজেপির নেতারা চাইলেও তাদের দলের কর্মীদের অন্তত পক্ষে নকল তৃণমূলের কোনো সভায় পাঠাতে পারবেন না, পাঠাতে পারছেন বলেও মনে হচ্ছে না। কারণ বিভিন্ন অনুষ্ঠানে যেহেতু চেয়ারগুলো ফাঁকা যাচ্ছে, তাতে এটা বোঝা গেছে যে তারা চাইলেও সেটা করতে পারবেন না। এবার কথা হলো তৃণমূলের যে অরিজিনাল কর্মী সমর্থকরা রয়েছে, যারা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে 21শে জুলাই যে তারা দিদিমণির সঙ্গে রয়েছেন, তারা অভিষেক ব্যানার্জির সঙ্গে রয়েছেন এবং তারা কালীঘাটে যে আসল কার্যালয় রয়েছে সেই কার্যালয়কেই তারা তাদের আসল রাজনৈতিক মন্দির বলে মনে করেন, তারা কি সাড়া দেবেন না আরো একটা উপযুক্ত শিক্ষা সেই বিদ্রোহীদের দিয়ে দেবে? যে বিদ্রোহীরা ক্ষমতায় থাকার সময় পর্যন্ত তাদের বিবেককে জাগ্রত করতে পারেনি, তাদের সমস্ত অভাব অভিযোগ, বিবেক টিবেক সমস্ত কিছুকেই তারা মানুষের সামনে তুলে ধরেছে যখন দিদিমণি মুখ্যমন্ত্রী পদ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন দল থেকে বিরোধী দলে পরিণত হয়েছে, যখন তৃণমূল নানান ধরনের সমস্যার মধ্যে পড়েছে, তখন তাদের হঠাৎ করে চেতনা জেগেছে এবং তখন তারা ওই ক্ষমতাসীন দলে থাকার যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আরো 5 বছর ভোগ করার জন্য দিদিমণির হাত ছেড়ে শুভেন্দু অধিকারীর প্রিয়পাত্র বিজেপির পরমাত্মীয় হওয়ার চেষ্টা শুরু করেছে। তাদেরকে মানুষ তো পছন্দ করেনি, তাদের দলের কর্মীরা পছন্দ করেনি। এবার কি মনে হয় 28শে আগস্ট তাদের ডাকে সাড়া দিয়ে সাধারণ কর্মী সমর্থকরা তাদের অনুষ্ঠানে যাবেন? মতামত আপনাদের যাই থাকুক না কেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে
শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনাদের সবার সহযোগিতার কারণে এই প্রসেনজিৎ চক্রবর্তী ইউটিউব চ্যানেল 1,00,000-এরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে। এটা আপনাদের ক্রেডিট, আপনাদের ভালোবাসার জন্য এই 1,00,000-ধিক সাবস্ক্রাইবার এই চ্যানেল অর্জন করতে পেরেছে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।